ক্ষেত্রেও পিরিয়ড হওয়ার মধ্যবর্তী সময় হয়ে থাকে যখন মিউকাস মেমব্রেনটা ঘন থাকে। বয়স্ক নারীদের ক্ষেত্রে গনোরিয়ার মতো স্বাস্থ্য সমস্যার কারণে লিকোরিয়া হতে থাকে। এখন আসি এর লক্ষণ কি কি। এর লক্ষণগুলো সাধারণত আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি। অর্থাৎ কি লক্ষণ দেখলে একটা মেয়ে স্ট্রেস করতে পারবে যে তার লক্ষণগুলি লিকোরিয়ার স্বাভাবিক লক্ষণ নাকি অস্বাভাবিক লক্ষণ। অর্থাৎ দুইটা লক্ষণ, এটা হচ্ছে স্বাভাবিক লক্ষণ, একটা হচ্ছে অস্বাভাবিক লক্ষণ। স্বাভাবিক লক্ষণ কি? স্বাভাবিক লক্ষণ হচ্ছে পিউবার্টি, অর্থাৎ যাদের বয়স সাধারণত 9 থেকে 13 বছর। এ সময় এই মেনার্কি শুরু হওয়ার আগে শেষে কিন্তু অতিরিক্ত সন্ত্রাস দেখা দিতে পারে। এটা স্বাভাবিক। এখন আমাদের আগে বুঝতে হবে যে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক। একটা পেশেন্ট এসে আমাদেরকে বললো যে এবং আমি যেহেতু ফিমেল ডাক্তার আমি জানি আমার কাছে প্রায় মানে 70% মহিলারা কিন্তু তাদের সাদা স্রাব নিয়ে সমস্যা নিয়ে আসে। 70% মহিলা তারা বলে যে আমার তো অতিরিক্ত মাত্রায় লিকোরিয়া হয়। এখন আপনাকে বুঝতে হবে বা আমাকে বুঝতে হবে যে এই লিকোরিয়াটা তার কোন সময়টা হয়, কোনটা তার জন্য স্বাভাবিক। যদি সে বলে যে মেনার্কি মানে মাসিক শুরু হওয়ার বা মাসিক শেষ হওয়ার শেষে অতিরিক্ত সাদাস্রাব হয়, এটা কিন্তু স্বাভাবিক। মাসিক শুরু হওয়ার এবং শেষ হওয়ার ক্ষেত্রে একটু সাদাস্রাব দেখা দিতে স্বাভাবিক। কোনটা অস্বাভাবিক আমি এটাকেও লক্ষণটা আমি দেখবো। সাধারণত পিরিয়ড শুরু হওয়ার 3 থেকে 4 দিন আগে এবং পিরিয়ড শেষের কয়েকদিনের লিকোরিয়া কিন্তু থাকতে পারে। সাধারণ নিয়মে মাসিকের 2 সপ্তাহ পর 14 দিনের মাথায় যখন ওভুলেশন হয়, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমন হয়, তখন কিন্তু তলপেটে ব্যথা সহ লিকোরিয়া হতে পারে। এটা স্বাভাবিক। তার ওভুলেশন পিরিয়ড চলতেছে, মাঝখানে দেখা যায় পিরিয়ডের 14তম দিন, দ্বিতীয় সপ্তাহ 14তম দিনে যখন ওভুলেশন হয় বা ডিম্বাশয় সেই সময় কিন্তু তলপেটে ব্যথা সহ কিন্তু লিকোরিয়া হয়। এরপরে কি হয়, গর্ভকালীন সময়ে শরীরে স্ত্রীর হরমোনের অধিক মাত্রায় থাকে কিন্তু লিকোরিয়া দেখা দেয়। সন্তান প্রসবের 1.5 মাস থেকে 3 থেকে 4 মাস পর্যন্ত লিকোরিয়া হতে পারে। একটা নর্মাল ডেলিভারি যখন কোনো পেশেন্টের হয়, এই নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু তার এই পারভিজেনাল ডিসচার্জটা কিন্তু হতে পারে। এবং অত্যধিক যৌন উত্তেজনা বা আবেগেও কিন্তু এই লিকোরিয়াটা কিন্তু দেখা দিতে পারে। যৌবনের শুরুতে প্রজনন অঙ্গ রক্ত চলাচল বেশি হওয়ার জন্য সাদস্রাব বেশি হয়ে থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেক সময় অনেক স্রাব দেখা দেয়। এবং স্বামী স্ত্রীর মিলন বা লাভ মেকিং, অর্থাৎ একটু হাত করা, একটু কিস করা, এইটুকুর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় কারো লিকোরিয়া হতে পারে। এখন দেখা যাচ্ছে অস্বাভাবিক লিকোরিয়া কাকে বলে। এতক্ষণ তো আমি স্বাভাবিক যেটা সেটা বললাম। অস্বাভাবিক কি? দেখা যাচ্ছে যে হলদে থেকে হলদে সাদা একটা হলদে ডিসচার্জ বের হচ্ছে। নির্গত যে লিকোরিয়াটা সেটা ফেনার মতো এবং বাজে দুর্গন্ধ। কোমরে এবং পায়ে ব্যথা, ক্লান্ত ও দুর্বল অনুভব করা এবং উদরী অঞ্চল মানে তলপেটটাকে একটা ভারী মনে হওয়ার সাথে ইচিং থাকবে, কনস্টিপেশন থাকবে। হেডেক ক্ষেত্রে বিরক্তি এবং চোখের নিচে কালি পড়াটা সাধারণ লক্ষণ। তাহলে এখন একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, তার লিকোরিয়া দেয়। আমরা যদি এখান থেকে ভেদাভেদ করে ফেলতে পারি যে কোনটা তার স্বাভাবিক লক্ষণ কোনটা তার অস্বাভাবিক লক্ষণ। যেটা স্বাভাবিক লক্ষণ সেটা স্বাভাবিক, এর কোনো ট্রিটমেন্ট নাই। যখনই আমরা দেখবো যে এই লক্ষণগুলি আমরা পাচ্ছি লিকোরিয়ার ক্ষেত্রে, তখনই কিন্তু আমরা লিকোরিয়া ট্রিটমেন্টটা করবো। কেউ মনে অডিও খোলা রেখেছেন? এছাড়াও আমরা বেশ কিছু টেস্ট তাকে দিতে পারি, যেমন ইউরিন আরই, তারপরে হচ্ছে ব্লাড সিবিসি, ইএসআর। এটা সাধারণত ইএসআর এর পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ইনফেকশনের পরিমাণ, এটা শুধুমাত্র লিকোরিয়ার ইনফেকশন না, ইএসআর এর পরিমাণ হলে একটা ব্লাড ইনফেকশন বা যে কোনো কিছুর ইনফেকশনটা কিন্তু ইএসআর বাইরে গেলে আমরা ধরে নিতে পারি ওই রোগটার একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। প্যাপস্মিয়ার এবং বায়োপসি এগুলোর মাধ্যমে সাধারণত আমরা লিকোরিয়া ট্রিটমেন্ট করতে পারি। এখন আসে আমার মূল আলোচনা, অর্থাৎ হোমিওপ্যাথিতে আমি কিভাবে লিকোরিয়া ট্রিটমেন্ট করব। এতক্ষণ যা হয়েছে সেটা হচ্ছে লিকোরিয়া আছে কিনা, আমার কোনটা স্বাভাবিক লিকোরিয়া কোনটা অস্বাভাবিক লিকোরিয়া আমরা বুঝে গেলাম। তাহলে এখন দেখেন প্রথম কথা হচ্ছে সবকিছুই আমাদের সিমটমস নিয়ে লক্ষণ। আমরা লক্ষণ পেলে যে কোনো রেমেডি তাকে আমরা দিব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত যে লক্ষণগুলি আমরা পাই বা যে মেডিসিনগুলো আমাদের ক্যারি করে সেগুলোই সাধারণত আজকে দেখা হয়েছে। প্রথমে কি আছে, ক্যালকেরিয়া কার্ড, চমৎকার একটা রেমেডি ক্যালকেরিয়া কার্ড।
ক্যালকিরিয়া কার্ভ সম্পর্কে আমরা জানি। ক্যালকিরিয়া কার্ভের এটার ফিচারটা কি হবে, পেশেন্ট মোটা থলথলে থাকবে, সে ওভারওয়েটেড থাকবে এবং তার ঘুম কম হবে, ঘুমালে মানে বালিশ ভিজে যাবে এবং শীত কাপড় থাকবে একটু, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে কনস্টিটিউশন রেমেডি সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকিরিয়া কার্ভ খুব ভালো উপযোগী। তারপর কি আছে, কোলোফাইলাম। কোলোফাইলামটা কি, এটা সাধারণত মেয়েদের যখন মেনার্কি শুরু হয়, হ্যাঁ মেনার্কিও ঠিক বলা চলে না, ঠিক যখন টিনেজ বয়সে পাড়া দেয়, হ্যাঁ মানে যৌবন শুরু হয়, আমরা যেটাকে বলি বাংলা ভাষায়, যখন তার যৌবন মানে টিনেজ বয়সে যখন শুরু হয়, টিনেজ বয়সে শুরু হওয়ার আগে যখন তার ভিতরে অত্যাধিক পরিমাণের মানে সেক্সুয়াল এক্সাইটমেন্ট হতে পারে, বা অনেক সময় দেখা যায় ইদানিং শুধুমাত্র ছেলেরাই পর্ন দেখে না, মেয়েরাও কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত। এখন দেখা গেছে তার ভিতরে পর্নোগ্রাফিতে আসক্ত, পর্ন দেখছে সে, এবং দেখা যাচ্ছে যে সে মানে বিভিন্ন ধরনের মানে কি বলবো সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে সে ভাবছে। এই ক্ষেত্রে যখন তার অত্যাধিক পরিমাণের মানে হয় হোয়াইট ডিসচার্জ, এবং সে কি অত্যন্ত পরিমাণ দুর্বল হয়ে যায়, হ্যাঁ তাহলে কিন্তু কোলোফাইলাম খুব ভালো একটা রিলিফ। এবং কোলোফাইলাম শুধুমাত্র কিন্তু ইয়াং গার্লদের জন্যই না, এটা কিন্তু বয়স্ক লোকদের জন্য, বয়স্ক একটা স্ত্রী লোকের মধ্যে যদি দেখা যাচ্ছে যে তার ভিতরে হোয়াইট ডিসচার্জ যাচ্ছে, হ্যাঁ এবং সে খুব দুর্বলতা এবং তার সে মনটা তার অস্থির এবং শৌখিনতা, এই ধরনের ক্ষেত্রে এখন দেখা যায় অনেক সময় দেখা যায় যে এই হোয়াইট ডিসচার্জের সাথে তাহলে একটু ব্লাডি ডিসচার্জও দিতে পারে। এই কোলোফাইলামের বৃদ্ধ মহিলাদের ক্ষেত্রে একটু ব্লাডি ডিসচার্জ, সে বুঝতে পারছে না তাই একটু ব্লাডের পর ডিসচার্জ আছে, এই বৃদ্ধ মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই কোলোফাইলাম খুব চমৎকার একটা রেমেডি। তারপর আমরা আসি অ্যাগনাস ক্যাট। অ্যাগনাস ক্যাটরাস কি, শরীর খুব মানে হবে, আসলে শরীর দুর্বল হয়, এটা কিন্তু একটা বলে বেশিরভাগ মানে 90% পেশেন্টের কিন্তু তাদের শরীর দুর্বল হবে, সাদা শরীর ফ্যাকাশে দেখা যাবে, তার মধ্যে রক্ত শূন্যতা থাকবে, হ্যাঁ যেগুলো অস্বাভাবিক লিকোরিয়া, আমি কিন্তু স্বাভাবিক লিকোরিয়া বলিনি, আর অস্বাভাবিক লিকোরিয়ার ক্ষেত্রে কিন্তু সাধারণত এই লক্ষণগুলো একটু কমন। এখন আমরা জাস্ট শুধু কমন থেকে একটুখানি বাছাই ছাঁটাই করে আমরা শুধু একটা নির্দিষ্ট একটা মেডিসিনে পৌঁছার জন্য যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। যেমন অ্যাগনাস ক্যাটরাস। অ্যাগনাস ক্যাটরাস কি, অ্যাগনাস ক্যাটরাস আমি জানি সেক্সুয়াল ক্ষেত্রে খুব ভালো একটা রেমেডি, হ্যাঁ এই ক্ষেত্রে যদি দেখা যায় যে তার ডিসচার্জটা একটু হলদে রঙের হচ্ছে, এই ইয়াটা হোয়াইট ডিসচার্জটা বা শ্বেতপ্রদটা এটা হলদে কালারের হচ্ছে, কাপড়ে দাগ লাগতেছে, অর্থাৎ কাপড়ে যে কাপড়ে লাগতেছে সে কাপড় থেকে সহজে তার দাগটা লাগছে না। অনেক সময় দেখা যায় যে মহিলাদের সালোয়ারে যদি বা আমরা যদি একটু তার পেটিকুটটাকে খেয়াল করি বা পেশেন্ট যদি আমরা জিজ্ঞাসা করি, সে বলবে যে হ্যাঁ আমার তো আমি যদি কোনো সাদা কাপড় বা একটু লাইট কালারের কোনো কাপড় ইউজ করি দেখা যায় সেখানে আমার একটু স্পট পড়ে যায়, হ্যাঁ তো এটা থেকে কিন্তু বোঝা যায়। এবং আরেকটা জিনিস সেখানে আমাদের খেয়াল করা দরকার, এই অ্যাগনাস ক্যাটরাস কিন্তু বন্ধ্যাত্ব স্ত্রী লোকদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। বন্ধ্যাত্ব কোনো স্ত্রী লোকের যদি তার প্রচুর পরিমাণে যদি হোয়াইট ডিসচার্জ যায় এবং সেটা যদি কাপড়ের দাগ লাগে বা হলদে কালার হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা একবার এই অ্যাগনাস ক্যাটরাসের কথা ভাববো। তারপরে আছে কি অ্যালোমিনা। অ্যালোমিনাতে কি আছে, অ্যালুমিনিয়াও কিন্তু রক্ত স্বল্প দুর্বল, মানে তার কি তার অ্যানিমিক, যেটা আমরা বলি অ্যানিমিক থাকবে, এবং তার সাথে কি থাকবে কোষ্ঠবদ্ধতা থাকবে, হ্যাঁ আমরা জানি অ্যালুমিনিয়ার এটা প্রধান একটা লক্ষণ যে কোষ্ঠবদ্ধ থাকবে। 2-3 দিনেও কিন্তু তার পায়খানা ব্যাগ হবে না, 2-3 দিন যাবে তারপরও না যাও 2-3 দিনও কিন্তু তার টয়লেটের ব্যাগ হয় না। এবং দেখা যাচ্ছে যে এই ধরনের এই ধাতুদের যারা আছে বেশিরভাগ স্ত্রী লোকদের তাদের হোয়াইট ডিসচার্জটা হবে সাদা হলদে রঙের, এবং এটা হচ্ছে পাতলা, হ্যাঁ বলবে যাও পাতলা পাতলা এক ধরনের স্রাব হবে এবং পরিমাণে অধিক হবে। আরেকটা বিশেষ লক্ষণ আমরা অ্যালুমিনিয়াতে দেখতে পাই, এটা হয়তো সবাই জানেন, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম পেশেন্টদের হোয়াইট ডিসচার্জটা কিন্তু পা গড়ায় পড়বে। পেশেন্ট বলবে যে এটা এত পরিমাণের পাতলা স্রাব যে আমার একদম পা গড়ায় 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 নিচ দিকে পড়ে যায়, মানে কি উরু গড়িয়ে একদম থাই গড়িয়ে একদম মানে পা পর্যন্ত গড়ায় যাবে। এটা কিন্তু একটা ভালো একটা লক্ষণ আমরা দেখতে পারি যেটা অ্যালুমিনিয়াতে আছে।
তারপর কি আছে বোরাক্স। বোরাক্স তো আরেকটা রেমেডি, যেটা মানে সাদা স্রাবের জন্য খুবই খুবই চমৎকার একটা রেমেডি। সেটা কি, এর লক্ষণটা কি থাকবে, বোরাক্সের লক্ষণটা থাকবে সাধারণত ডিমের যে একটা সাদা অংশ আছে, যেটা আমরা দেখতে পারি কুসুম ছাড়া, এই সাদা অংশটা যেমন হাত দিয়ে ধরলে বা শুকায় গেলে একটু চটচটে চটচটে ভাব লাগে, এরকম তার হোয়াইট ডিস্ট্রিক্ট থাকবে। সে বলবে যে ডিমের সাদা অংশটা নিলে যেরকম একটা চটচটে ভাব থাকে, এরকম চটচটে ভাব। বাবা আমি লেকচার দিচ্ছি, তুমি থাকলে আমার হচ্ছে না, তুমি যাও ওই রুমে। আচ্ছা তুমি ওই বেঁচে গেল, বই নিয়ে যাও, 1 মিনিট। হ্যাঁ বই নিয়ে যাও, বই নিয়ে যাও, তুমি শেষ করো, আমি এসে দেখতে দেবো। আধা ঘন্টা দেখো, আমার আধা ঘন্টা শেষ হয়ে যাবে। সরি আমার মেয়েটা ডিস্টার্ব করে ফেলেছে। হ্যাঁ বোরাক্স, বোরাক্সে তাহলে কি হলো, ডিমের সাদা অংশের মতো থাকবে, একদম চটচটে, হ্যাঁ চটচটে থাকবে, এবং তার স্রাবটা সে গরম ফিল করবে। সে বলবে যে আমার স্রাবটা মানে যখন পড়ছে আমি বুঝতে পারছি যে আমার স্রাবটা খুব গরম ফিল করছে, গরম গরম একটা অনুভূতি তার থাকবে। এবং এটা কি হবে, তার পিরিয়ড শুরু হওয়ার আগেও হবে এবং পিরিয়ড শুরু হওয়ার পরেও হবে, কিন্তু অত্যাধিক পরিমাণে হবে, প্রফিউজ হবে, হ্যাঁ প্রফিউজ হবে। এবং তার মানে বোরাক্সের রোগীদের কিন্তু আরো 2-3টে লক্ষণ আছে। আমরা তো বোরাক্স সবাই করেছি, আমি তো এখানে শুধু বোরাক্সের মেথমেটিকা পড়াচ্ছি না, এখানে জাস্ট আমি শুধু লেকোরিয়ার অংশ তুলে ধরেছি যে বোরাক্সের লেকোরিয়া কি হবে। বোরাক্সের মেন কথাটা কি হবে, যে রোগী থাকবে গরম কাতর এবং তার নিম্ন গতিতে ভয় থাকবে, এটা একটা বোরাক্স। এবং তার চুলে জ্বর থাকবে, অনেক সময় দেখা যায় যে তার মুখে ঘাও থাকতে পারে, হ্যাঁ নিম্ন গতিতে ভয়। এই ক্ষেত্রে কিন্তু বোরাক্স খুব চমৎকার একটা রেমেডি। তারপর আমরা আসি সিপিয়া। সিপিয়া, সিপিয়া কি, সিপিয়া হচ্ছে আমরা জানি যে সিপিয়া রোগীরা একটু বিষাদ হয়, স্পন্দনশীল হয়, মনটা নম্রবদ্ধ থাকে, একটু উদাসীন হয়, অত্যন্ত বিষণ্ণ থাকে, একটু ভীরু ভাব থাকে, শীতকাতর থাকে, এবং তাদের কি হবে, প্রস্রাবে ভয়ানক দুর্গন্ধ। হ্যাঁ সিপিয়ার প্রস্রাবে ভয়ানক দুর্গন্ধ থাকবে, এবং তাদের যে হোয়াইট ডিসচার্জটা হবে সেটা হবে হলদে সবুজ, হলদে সবুজ। একটু খেয়াল করি আমরা, হলদে সবুজ, একটু হলুদের মধ্যে একটু হালকা একটু সবুজ কালার, একটু সবুজ কালার একটা ভাব থাকবে, হলদে সবুজ। অ্যাগনাস কাটরাসে কিন্তু হলদে রক্তের স্রাব, আমরা একটু খেয়াল করি, অ্যাগনাস কাটরাসেও কিন্তু হলদে, কিন্তু ওইটা অ্যাগনাস কাটরাসের ভিতরে আছে হলদে রক্তের স্রাব, আর সিপিয়ার মধ্যে আছে হলদে সবুজ, সবুজে সবুজের ভাব। এবং সেটা কি হবে, তার স্কিন হাজিয়া যায়, হাজিয়া যাওয়া তো আমরা বুঝি, মানে যে জায়গাটা লাগবে অ্যাকুরেট, যেটাকে বলে তার ইয়াটা হোয়াইট ডিসচার্জটা হবে অ্যাকুরেট, যে জায়গাটা লাগবে সেই জায়গাটা চুলকাবে এবং প্রচুর পরিমাণে হেজে যাবে। সেই জায়গাটা পেশেন্ট বলবে যে আমার যে জায়গাটাতে আমার এই ডিসচার্জটা লাগে সেই জায়গাতে মনে হয় খুব চুলকানি হয় এবং খুব অস্বস্তি ফিল করবে, এই সিপিয়া। তারপরে কি পালসেটিনা, পালসেটিনা তো আমরা জানি খুব শান্ত স্বভাব থাকবে, কোমল মন থাকবে, অভিমানী থাকবে, কথায় কথায় কেটে যাবে, অল্প রুষ্ট অল্প দুষ্ট রুষ্ট দুষ্ট ক্ষণে ক্ষণে, যেটা পালসেটিনা সবসময় আমি এই ইয়াটা সংজ্ঞাটা দিই। তারপর খোলামেলা হাওয়া পছন্দ করবে, গরম পাতর থাকবে, খোলা বাতাসে আরাম বোধ করবে। এই ধরনের রোগীদের সাধারণত যদি কখনো ইয়া হয়, শীতকাতর হয়, তাহলে কিন্তু এই পালসেটিনার ইয়াটা খুব ভালো কাজ করে। তারপরে কি আছে, আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ভবিষ্টা। এটাও কিন্তু খুব ভালো একটা রেমেডি এই শীতকাতরের জন্য। ভবিষ্টাটা কি হবে, ভবিষ্টাটা হইতাছে ডিমের লালানে গাঢ় পদস্রাব। ডিমের লালানে কিন্তু আমরা আরেকটা পেলাম, আরেকটা মেডিসিন কিন্তু আমাদের ডিমের মতো পেয়েছি, সেটা হচ্ছে বোরাক্স। বোরাক্স হইতেছে ডিমের সাদা অংশের মতো লাল চটচটে, আর ভবিষ্টা হইতেছে ডিমের যে লাল অংশটা, আমরা একটু খেয়াল করি, ভবিষ্টা হইতেছে ডিমের যে লাল অংশটা মানে কুসুম, যেটাকে আমরা বলি, এই কুসুমটার যেরকম একটা গাঢ় স্রাব, কুসুমটাকে যদি আপনি ভেঙে দেন দেখবেন যে একটু হালকা লাল লাল একটা গাঢ় গাঢ় স্রাব, এটা হচ্ছে ভবিষ্টা। আর ডিমের সাদা অংশ যেটা চটচটে ভাব, এটা হচ্ছে বোরাক্স। তবে দেখেন একই ডিমের 2টা অংশ নিয়ে 2টা, সাদা অংশটা নিয়ে হচ্ছে বোরাক্স, আর লাল অংশটা নিয়ে হচ্ছে এই ভবিষ্টা। হ্যাঁ ভবিষ্টা, এবং সাথে কি চলাফেরা করলেই তার বৃদ্ধি হবে। সে যখন বসে থাকবে রেস্ট নেবে তার কমবে, যখন সেটা হাঁটাচলা করবে চলাফেরা করবে তখন
তখনই তার মধ্যে এই চাপটা বৃদ্ধি পাবে এবং সাথে কি হবে, কাপড়ে চটচটে দাগ লাগবে, কাপড়ে তার চটচটে দাগ লাগবে। তাহলে এই হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎটা আমরা জানি যে যাদের প্রচুর প্রস্তাব পায়খানা দুর্গন্ধ, ডিসচার্জটা দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, যারা নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস নেওয়ার সময় যাদের দুর্গন্ধ থাকে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা হয়তো ভবিষ্যতের কথাটা চিন্তা করতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিয়জোট। প্রিয়জোট কিন্তু এখানে আরেকটু বলা বাহুল্য যে একদম যদি ইয়াং কোনো ইয়াং বলতে শিশুদের ক্ষেত্রে, হ্যাঁ, যাদের হয়তো অনেক সময় দেখা যায় কি যে মিনারকি শুরু হওয়ার আগে, বর্তমান সময়টা আসলে ইন্টারনেট যুগ, এখনকার সময় কিন্তু বাচ্চাদের কিন্তু মিনারকিটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর এখনকার সময় বাচ্চারা যে পরিমাণে ফাস্ট ফুড বা বাহিরের খাবার, এই যে বিভিন্ন ধরনের ইন্টারনেট যুগে বিভিন্ন ধরনের মুভি টুভি দেখার কারণে কিন্তু তাদের ভিতরে কিন্তু সেক্সুয়াল হরমোনটা প্রচুর পরিমাণে ইনক্রিজ করে। আর যখনই তাদের সেক্সুয়াল হরমোনটা প্রচুর পরিমাণে ইনক্রিজ করে তখনই কিন্তু তাদের মিনারকিটা খুব দ্রুত হয়ে যায়। মানে দেখা যাচ্ছে যে আমাদের সময়ও কিন্তু 12-13 বছর 14 বছরও দেখা গেছে অনেক মেয়েদের মিনারকি হয়েছে, কিন্তু এখন কিন্তু দেখা যায় 9 বছর 10 বছর পর্যন্ত যায় না, এর মধ্যে কিন্তু মেয়েদের পিরিয়ড শুরু হয়ে যায়। তার কারণ ওই যে মোটা তাদের একটু স্বাস্থ্যের খাবার কারণ হয়ে যায়। তো এই যে মিনারকি শুরু হইলো তার আগের অবস্থাটা, মানে 8-9 বছরের একটা বাচ্চা দেখা গেছে যে তার কিন্তু দাঁতে পোকা ধরছে, সে চকলেট খাইছে বা আইসক্রিম খাইছে, যে কোনো কারণে বা এমনিতে কোনো কারণে তার দাঁতে পোকা, এই ধরনের যখন 7-8 বছরের কোনো বাচ্চার যদি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ যাচ্ছে, হ্যাঁ, এবং সেটাকে হলুদ বর্ণের, ডিসচার্জটা ঘন হলুদ বর্ণের এবং পেশেন্ট হচ্ছে শীত কাতরে এবং এই যে তার ডিসচার্জটা যাচ্ছে এটা খুব দুর্গন্ধযুক্ত, এই ধরনের দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর, তাহলে কিন্তু আমরা প্রিয়জোটের কথা ভাববো। এটা শিশুদের ক্ষেত্রে দাঁতে পোকা, কিন্তু বড়দের ক্ষেত্রে তো দাঁতে পোকা থাকবে না। শিশুদের ক্ষেত্রে এরকম, বড়দের ক্ষেত্রে হচ্ছে কি দুর্গন্ধযুক্ত থাকবে এবং যে স্থানে লাগবে সে স্থানে চুলকাবে এবং সাথে জ্বলবে। পেশেন্ট বলবে যে আমার যে স্থানটাতে লাগে সেই স্থানটাতে চুলকায় এবং সাথে অনেক জ্বালা পোড়া করে এবং মনে হয় যে চুলকার মতো উঠে আসে, মানে একদম আইসের মতো আর কি উঠে আসে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত এই প্রিয়জোট মেডিসিনটা খুব ভালো কাজ করে এই লিকুরিয়ার ক্ষেত্রে। তারপরে কি আছে সালফার, এটা তো খুব মানে আমরা জানি খুব কমন একটা রেমেডি এবং খুব বহুল পরিচিত একটা রেমেডি, যে ধরনের রোগী সাধারণত একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন, বিভিন্ন ধরনের চর্মপীড়ায় ঘুরে ভুগে, একটু গোলকুচু করে হাঁটে, একটু সাহিত্যিক কথাবার্তা বলে, এটা মানে সালফারে কনফিউশন আমরা জানি সেটা, এবং ঠান্ডা বাতাসে স্নান গোসল করতে চায় না, গোসল করলে তার যন্ত্রণা বৃদ্ধি পায়, হাতের তালু পায়ের তালু জ্বলে, এই ধরনের যদি কখনো সে মানে ডিসচার্জ যায় এবং এখানে তার ডিসচার্জের লক্ষণটা কি থাকবে, প্রচুর চুলকাবে, হ্যাঁ, প্রচুর চুলকাবে, সে জায়গাটা লাল হয়ে যাবে, ইচিং হবে, জ্বালা পোড়া করবে এবং সেখান থেকে মনে হবে চলটা উঠতেছে। এরকম যদি কারো ডিসচার্জ যায় শীঘ্রতর হয় তাহলে কিন্তু আমরা একবার সালফারের কথা চিন্তা করবো। তারপরে আরেকটি রেমেডি আছে ডিফেক্টিভ রেমেডি, সেটা হচ্ছে মার্কিউরাস সলভিউরাস। এই মার্কসলের মেডিতে কখন যাবে, যখন দেখা যাচ্ছে যে পেশেন্ট বলতেছে যে তীব্র জ্বলতেছে এবং মানে তার লিবিয়া মেজোরা বা তার যে ফিমেল জেনেটেরিয়াটা সে দুই পাশটাতে মানে কি বলবো এত বেশি মানে শার্প হয়ে গেছে যে অল্পতেই মানে ওই জায়গাটা একটু এটাকে কি বলে মানে চঞ্চল করে চঞ্চল করে, যেটাকে বলে যে হয়তো অল্প আঘাতে মানে স্পর্শকাতরতা যেটাকে বলে আর কি, হ্যাঁ, স্পর্শকাতরতা মানে এত পরিমাণে চুলকানি হয়েছে, এত পরিমাণে জ্বালাপথ যে সে টাচ করতে পারছে না, বা হালকা একটু কাপড় লাগলেও সেইটাকে সে জাস্ট নিতে পারছে না আর কি। যে আমার এত পরিমাণে হয় যে আমি একটুখানি হালকা একটু আমার সালোয়ার বা পেটিকোটের কাপড় একটু ঘষা লাগে মনে হয় যে মানে খুব ব্যথা বা একদম আনইজি ভাব বা একটু ছলছলানো ভাব, এরকম একটা বিষয় লাগে। এদের ক্ষেত্রে
কিন্তু বিশেষ করে যদি দেখা যায় যে তার এই স্রাবটা রাতে বেশি হয়েছে, রাতে প্রচুর হয়, সে তার দিনে কম হয় কিন্তু রাতে বাড়ে। হ্যাঁ, আর ঘাম থাকে, আমরা জানি মার্চের রোগীদের ঘাম থাকে, মুখে লালা পড়ে, তার প্রস্রাব পায়খানা, তার নিঃশ্বাস সবকিছু দুর্গন্ধযুক্ত, যদি সাথে এগুলো থাকে তাহলে কিন্তু আমরা মার্কসলটা দিব। তারপরে আসছে কি আর্সেনিকাম এলবাম। হ্যাঁ, আর্সেনিকাম এলবামটা হচ্ছে, এটা হচ্ছে কি অত্যন্ত দুর্গন্ধযুক্ত প্রস্রাব, অত্যন্ত দুর্গন্ধ, এবং স্রাব এত পরিমাণের হবে যে মানে রোগী বিছানা নেই, তার সাদা স্রাবের কারণে সে বিছানা থেকে উঠতে পারবে না। কারণ আর্সেনিকের রোগীরা কি কত পরিমাণে কাতর হয়ে যায়, এরা এতটা কাতর হয়ে যায় যে মানে তারা দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এবং সেই সাথে যদি দেখে যে তার জ্বালা গরম পানিতে উপশম, আমরা জানি আর্সেনিকের প্রথম এবং প্রধান লক্ষণটি হচ্ছে জ্বালা পোড়া গরম পানিতে উপশম। গরম পানি তার ভালো লাগে, সে দেখা যাবে সে যখন টয়লেট করতেছে, সে যখন পানি ইউজ করছে, সে বলবে যে আমি যদি একটু গরম পানি ইউজ করি তাহলে আমার বেটার ফিল লাগে। গরম পানি উপশম, এবং আমরা জানি যে রোগী অত্যন্ত দুর্বল হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগী অত্যন্ত দুর্বল হয়ে যাবে, অক্সিজেন তার মধ্যে কাজ করবে, তাই সে কাজ করতে পারবে না। এই জন্য আমরা আর্সেনিকাম এলবাম মেডিসিনটা চুজ করবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রাস্টিস, এটাও খুব ভালো একটা রেমেডি সাথে জন্য। হাইড্রাস্টিসটা কি হবে, এটাও কিন্তু খুব দুর্বল, কিন্তু আর্সেনিকের সাপ থাকবে এবং গরম পানিতে উপশম। হাইড্রাস্টিসের দুর্বলতার সাথে হবে কি, তার চোখ দুটো ভিতরে চলে যাবে, মানে একদম মনে হবে কি যে চোখটা একদম কত রাত সে ঘুমায় নাই, কতদিন যাবো সে খাচ্ছে না, নানান টেনশনে তার চোখ করে একদম গভীরে চলে যাবে হাইড্রাস্টিসে। এবং সাথে কি হবে, মুখ ফ্যাকাশে থাকবে এবং তার টয়লেট থাকবে কনস্টিপেশন। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা রেমেডির কিন্তু কিছু না কিছু পার্থক্য আমাদের মধ্যে আছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা রেমেডিকে আলাদা করা যায়। আমরা ডিমের কুসুম পেলাম, একটা সাদা অংশ, একটা লাল অংশ, আমরা কিন্তু গন্ধ পাচ্ছি, কিন্তু গন্ধের মধ্যে কোনো পার্থক্য। আমরা জ্বালা পোড়া পাচ্ছি, আমরা ইচিং পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা জ্বালা পোড়া, প্রত্যেকটা ইচিং, প্রত্যেকটা দুর্গন্ধ, প্রত্যেকটা কিন্তু একটা থেকে আলাদা। এই আলাদা কারণেই কিন্তু আমরা একটা রেমেডি থেকে একটা রেমেডিকে চিনতে পারি এবং বুঝতে পারি। শুধুমাত্র অধ্যায়গুলি টাচ করা, মানে এই যে যেমন হাইড্রাস্টিসের সাদা স্টাফটা কেমন হবে, মানে এগুলো একটু দেখো। আমরা যদি প্রত্যেকটা বইটা আলাদাভাবে রেখে দিই তাহলে কিন্তু আমরা এটা একটু জানতে পারি। হাইড্রাস্টিসের আমার একটা কি, ওর হচ্ছে স্রাব প্রচুর পরিমাণের হবে। হ্যাঁ, প্রচুর পরিমাণের হবে, এবং এর রংটা কিন্তু হলদে হবে, হলদে হবে এবং চুলকানি হবে, কিন্তু সাথে কি থাকবে, হলদেও হবে, চুলকানি হবে, প্রচুর হবে, কিন্তু সাথে থাকবে কি পুষ্টবদ্ধতা, সাথে থাকবে পুষ্টবদ্ধতা, এবং তার চোখ গুলার দিকে তাকালে মনে হবে ভিতরে চলে গেছে চোখ অক্ষিপুটটা। এটাকে আমরা হাইড্রাস্টিস বলে নিব। আরেকটা মেডিসিন আছে ইপিনিয়ন। হ্যাঁ, ইপিনিয়ন মেডিসিনটা কি, এটাও কিন্তু যদি কোনো পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমার খুব কোমরে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা এবং সাথে প্রচুর পরিমাণে প্রস্রাব, এবং দেখা যায় যে এই সাদা স্রাবটা ঋতুস্রাবের পর এবং ঋতুস্রাবের সময় অধিক সময় দেখা দেয়। হ্যাঁ, কোমরে ব্যথাটা যদি একটু কম হয় তাহলে দেখা যায় যে তার সাদা স্রাবটা বেড়ে যায়। আবার যখন কোমরে ব্যথা যখন একটু বাড়ে তখন দেখা যায় তার সাদা স্রাবটা কমে, মানে কি অল্টারনেটিভ পজিশন। হ্যাঁ, কোমরে ব্যথাটা কমবে, সাদা স্রাব বাড়বে, সাদা স্রাব কমবে, কোমরে ব্যথাটা বাড়বে, অল্টারনেটিভ একটা বিষয়। এবং কি হবে, এখানেও তার দেখা যাবে যে তার যে লিবিয়া মেজরাটা আছে সেটা ফুলে যাচ্ছে বা জ্বালাপড় করছে, এরকম রোগী কোনো কিছু ঘুরে দাঁড়ায় আছে, মানে তার এত পরিমাণে কোমরে ব্যথা বৃদ্ধি হবে, সে বলবে যে যখন আমার প্রচন্ড পরিমাণে সাদা স্রাব হয় তখন আমি কোনো কিছুতে ঘুরে থাকি, যেটা আমরা সিপিআতে বলি। সিপিআতে কি করি, পেইনের সময় রোগী কোনো কিছুকে আঁকড়ে ধরে কাছে থাকতে চায়। সিপিআর রোগীরা যখন তার মাসিক হয় বা পেটে ব্যথা করে, তখন মনে হয় যে তার ভিতর থেকে সব মনে খেলা বেড়ে মনে জনআনন্দে বের হয়ে যাবে, তখন কিন্তু সে কোনো কিছুকে ধরে আঁকড়ে বেঁচে থাকে। কিন্তু ইপিনিয়নের ক্ষেত্রে কিন্তু একই কথা, কিন্তু সেটা মানে পার্থক্যটা কি, ইপিনিয়নটা হচ্ছে তার সাদা স্রাবের সময়। হ্যাঁ, সাদা স্রাবের সময় যখন এত বেশি তার কোমরে ব্যথা থাকবে, সিপিআতে কোমরে ব্যথা থাকবে না, সিপিআতে থাকবে তলপেটে ব্যথা, তলপেটে ব্যথার কারণে সে এরকম ক্রস হয়ে বসবে। আর ইউপিনিয়নে হচ্ছে তার কোমরে ব্যথা থাকবে এবং ব্যথাটা এত বেশি বৃদ্ধি হবে যে সে কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকতে চাবে। হ্যাঁ, এটা। আর এছাড়া আরো একটা
মেডিসিন আছে যেটা আমি প্রায় দিই, সেটা হচ্ছে অশ্বগন্ধা। হ্যাঁ, এই অশ্বগন্ধা কিন্তু সাদা স্রাবের জন্য খুব ভালো একটা রেমেডি। অশ্বগন্ধাটা কি, যাদের শারীরিক এবং মানসিক দুর্বলতা, যারা হয়তো বা কোনো কাজে মন বসাতে পারছে না, উদাসীন ভাব, বসা থেকে উঠলেই তাদের মাথা ঘোরায়, দুর্বলতার জন্য চোখে অন্ধকার দেখে, যাদের পেশা শস্য বেশিরভাগ লো থাকে বা স্মৃতিশক্তির একটু অভাব থাকে, সহজে কোনো কথা মনে করতে পারে না, হ্যাঁ, আর দেখা যায় যে অনেক দিন পর্যন্ত তার এই হয়ে যায়, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অশ্বগন্ধা খুব ভালো কাজ করে। আরেকটা আছে, সেটা হইতেছে হাইডাস্টিস খাওয়া আছে, হাইডাস্টিস হয়ে গেছে। হ্যাঁ, তো এই অশ্বগন্ধা এটাও কিন্তু খুব ভালো একটা রেমেডি, যেটা আমরা হয়তো বা এই লেকোরিয়াতে দিতে পারি। আচ্ছা, এখন দেখা যাক, অনেকের হয়তো এই যে আমি এটা বলে দিয়েছি যে অনেক সময় দেখা যায় শিশুদের জন্ম করে সাদা স্রাব দেখা যায়, এটা কি স্বাভাবিক কিনা? এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর একটা বিষয় আমরা অনেক সময় খেয়াল করি, সেটা হচ্ছে গর্ভাবস্থায়। হ্যাঁ, আমাকে এই তো এই প্রায় 7-8 দিন আগে আমাকে একটা পেশেন্ট ফোন দিয়ে বললো যে ম্যাডাম আমার এখন প্রেগন্যান্সি কন্টিনিউ হয়েছে 4-5 মাস, কিন্তু 3 মাস পর থেকে আমি দেখতেছি আমার টিটুকে সাদা স্রাব যাচ্ছে। 3 মাস পর থেকে টিটুকে সাদা স্রাব যাচ্ছে এবং হালকা একটু পেন অনুভব হচ্ছে। এটা পেশেন্টের কথা। তো এটা আসলে কতটুকু স্বাভাবিক? হ্যাঁ, এটা কতটুকু স্বাভাবিক? এবং দেখা যায় যে এই যে বাচ্চা হওয়ার আগে যেটা আমরা ফলস পেইন বলি, ফলস পেইনের সময় অনেক সময় অ্যামাইটিক ফ্লুইড ভাঙে, এটা কতটুকু স্বাভাবিক? দেখেন, গর্ভাবস্থায় সাদা স্রাব হওয়াটা কি স্বাভাবিক? গর্ভাবস্থায় সাদা স্রাব আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো ক্লাস নিচ্ছি। কে ভাবি? তাহলে আমি একটু পরে কথা বলি আপনার সাথে, জাস্ট আধা ঘন্টা পরে। হ্যাঁ, আমি ক্লাসে আছে তো, আধা ঘন্টা পরে কথা বলতেছি। জি, তাহলে হ্যাঁ, তাহলে এটা এটা গর্ভাবস্থার সাথে স্রাব যাওয়াটা খুবই স্বাভাবিক। অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থার পরিমাণও বেশি থাকে, কারণ গর্ভাবস্থায় স্ট্রেসের হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং জনির আশেপাশে এই সময় রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং গর্ভাবস্থায় সার্ভিক্স এবং দেহটা নরম থাকে, তাই এই সময় স্রাবটা নির্গত পরিমাণ বেড়ে যায়। এটা নিয়ে তার টেনশন করার কোনো কারণ নাই। এবং প্রসবের সময় যত এগিয়ে আসে তখন কিন্তু এর পরিমাণটা তত বাড়তে থাকে। এর কারণ হলো প্রসবের সময় যত এগিয়ে আসে বাচ্চার মাথা তত বেশি জরায়ুর মুখের উপর চাপ সৃষ্টি করে, মানে পজিশন হয়। এর কারণে কিন্তু এই অ্যামিউনিটি ফ্লুইডটা ভাঙে। গর্ভাবস্থার শেষের দিকে স্রাবের পরিমাণ এতটাই বেড়ে যেতে পারে যে স্রাবের সময় তখন মনে হতে পারে যে তার সাদা স্রাব হচ্ছে। শেষ 1 বা 2 সপ্তাহের আগে স্রাবের সাথে ঘন শ্লেষ্মা বা রক্তের রেখা দেখা দিতে পারে, এটার নাম শো। এর কারণে জরায়ু বা শ্লেষ্মাগুলি জরায়ুর মুখে সিল দেওয়া থাকে, যাকে আমরা মিউকাস প্লাগ বলে থাকি। এটা স্রাবের সাথে বেরিয়ে আসে। এটা মায়ের শরীরে প্রসবের জন্য তৈরি হওয়ার লক্ষণ। মানে এই যে সাদা স্রাবটা করছে, এটা হওয়া মানে হইতেছে যে সে নর্মাল ডেলিভারির একটা লক্ষণ, যে তার ভিতরে এখন নর্মাল ডেলিভারি করাটা যায়। এটা হচ্ছে এই অবস্থা। এবং তার জেনারেল ডিসচার্জটা কতটুকু ঝুঁকি, যেমন দেখা যায় যে অনেক সময় যে বাচ্চা যখন পেটে আসে তখন দেখা যায় যে অনেকের ফ্লুইড ভেঙে যায়, অনেকটা ফ্লুইড ভেঙে যায়। এই অবস্থায় বাচ্চারা কতটুকু ঝুঁকি? হ্যাঁ, শিশুদের যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু এক ধরনের তরল পদার্থ বেশি আসে, একে সাধারণত অ্যামিউনিটি ফ্লুইড বলা হয়। আর যে থলের মধ্যে থাকে তাকে বলা হয় অ্যামোনিটিক সেট। এই থলেটাকে বলে অ্যামোনিটিক সেট। এখন দেখেন, এই অ্যামোনিটিক সেট কিন্তু ভাঙে না, ভাঙে কিন্তু অ্যামোনিটিক ফ্লুইড। হ্যাঁ, এই পানির মতো তরল সার্ভিক্সের মাধ্যমে জনিপথে বের হয়ে যেতে পারে, যাকে আমরা মেডিকেলে পানি ভাঙা বলি বা রাপচার মেমব্রেন বলা হয়। এই পানি ভাঙার পরেই কিন্তু সাধারণত মানে একজন গর্ভবতী নারীর তার পেন শুরু হয়। পেন শুরু হয় এবং এই পেন থেকে কিন্তু হালকা হালকা একটা ব্যথা থেকে আস্তে আস্তে বাচ্চা একটা পজিশন হয় এবং পজিশন থেকে কিন্তু তার নর্মাল ডেলিভারির একটা সময় কিন্তু তার মধ্যে চলে আসে। তো যাই হোক, এগুলা স্বাভাবিক যে কি কি থাকবে না থাকবে। এখন আমি আসি যে আসলে কিভাবে আমরা এই স্ট্রাপটাকে মানে কি করতে পারি, কি কি ঘরোয়া পদ্ধতি আছে বা এটা কিভাবে আমরা দূর করতে পারি। প্রতিকার কি? প্রথম প্রতিকারটা হচ্ছে সচেতন হওয়া। সচেতনতাই একমাত্র প্রতিকার রেগুলিয়ার। কি সচেতন? আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা মহিলাকে যখন আমরা মেডিসিন দিব তারপরে আমরা তাকে বেশ কিছু সচেতনতামূলক কথা বলে দিব যে কি করবো। প্রথম কথাটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, তার মানে ফিমেল
অর্গানটা এবং তার আশেপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যেন সেটাকে সংক্রমিত না হয়। নিয়মিত শাকসবজি, ফলমূল, পর্যাপ্ত পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে বিশ্রাম হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করণ ক্রিয়া। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো অবস্থাতে বন্ধ রাখতে হবে। এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সে অনেকটাই ভালো বোধ করবে। হ্যাঁ, আর প্রত্যেকটি কাপড় যারা হয়তো এখন হয়তো অনেকে স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গ্রামে অনেক মহিলারাই আছে যারা কিন্তু তাদের পিরিয়ডের সময় কিন্তু স্যানিটারি ন্যাপকিন ইউজ করে না। তারা দেখা যাচ্ছে কি একটু পুরাতন কাপড় ব্যবহার করে। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ছত্রাক থাকতে পারে। এর জন্য প্রত্যেকটি কাপড়গুলো একটু সুন্দর করে কড়া রোদে একটু আয়রন করে একটু শুকিয়ে দিয়ে জীবাণুটাকে বংশ বৃদ্ধিটাকে নষ্ট করতে হবে। এবং আরেকটা হচ্ছে কোনো যদি কখনো রক্ত মিশ্রিত বা দুর্গন্ধযুক্ত থাকে তার দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যে সচেতনতার কথা যেটা বললাম, প্রপারলি একটা হাইজেনিক মেনটেন করতে হবে। অনেক সময় দেখা যায় যে মহিলারা এই প্রপার হাইজেনিক মেনটেনটা করতে পারে না, এবং আরেকটা দিকে ট্রান্সমিটেড হয়, সেটা হলো যে সেক্সুয়াল ট্রান্সমিটেড যেটাকে বলি, যেটা হচ্ছে যে একজন মহিলা যদি একাধিক ছেলেদের সাথে যদি সেক্সুয়াল রিলেশন হয়, তাহলে কিন্তু এই লেকোরিয়া বা গনোরিয়া রোগের কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তারপর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে কাপড়, অনেক সময় দেখা যায় যে অনেক মহিলারা কারো বাসায় গেল, কারো হচ্ছে একটা পেটিকোট বা একটা সালোয়ার পরে ফেললো, এটা কিন্তু সংক্রমণ করার কিন্তু আরেকটা বিষয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মোট কথা হচ্ছে প্রপার হাইজেনিক মেনটেন করতে হবে। আমরা যদি প্রপার হাইজেনিক মেনটেন না করি তাহলে কিন্তু এই লিকোরিয়া খুব সহজে আমরা দূর করতে পারবো। এই বিষয়গুলো যদি খেয়াল করি তাহলে মনে করি, আশা করি আমরা লিকোরিয়া থেকে খুব সহজেই মুক্তি পাবো ইনশাআল্লাহ। ম্যাডাম, শেষের স্লাইডটা আরেকটু দেখান। শেষের স্লাইডটা ঠিক আছে, আমি দেখছি। আরো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। শেষে বলতে কি এটা? জি, শেষের অংশটুকু। হ্যাঁ, এটা 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 আসলে জাস্ট আমার লেখা, আমি ইয়েতে দিয়েছিলাম তো, এই জন্য আমি পাওয়ার পয়েন্টে নিয়ে গেলে হয়তো এত কিছু দিতাম না, অল্প কিছু লিখতাম। কিন্তু আমি দুর্ভাগ্য আজকে আমি এখান থেকে পাওয়ার পয়েন্ট নিতে পারিনি, কারণ আমার ফন্ট আসলে সাপোর্ট দেয় নাই। এটা হয়তো আমি জানি না কিভাবে দিতে হয়, এই সাপোর্ট দেয় নাই, যার কারণে আমি এগুলো নিতে পারিনি। হয়ে গেছে? জি, হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যদিও এখানে আসলে অনেক বেশি ডাক্তাররা আছেন, সবাই আমার শ্রদ্ধেয় এবং সবাই খুব এখানে অনেক দীর্ঘদিন যাবত ক্লাস করছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন। হাজিয়া যায়, এটা বুঝতে পারিনি। হাজিয়া যায় অর্থটা হচ্ছে কি অ্যাকুরেট, ঝাঁঝালো, হেজে যায়। হেজে মানে হচ্ছে অ্যাকুরেট, মানে আমি কি বলবো, একটা আমাদের হঠাৎ একটু চামড়াতে একটা রনেস একটা ভাব থাকে না, মানে যে জায়গাটাতে লাগে সেই জায়গাটাতে মনে হয় যে একদম ছিলে যাচ্ছে। ছিলে যাওয়া বুঝেন তো? ছিলে যাওয়াটাকে মানে হাজিয়া যাওয়া বলে আর কি। এটা হচ্ছে মেডিকেল টার্ম, ইয়ের ভাষা, হেজে যায়। নাহিদ হাসান, ধন্যবাদ, আপনি খুব সুন্দর কমেন্ট করছেন। জয়নাল সাদ, ওনাকেও ধন্যবাদ। আপনি ক্লাসে থাকতে পারেন নাই, ঠিক আছে, অসুবিধা নেই, কোন এক সময় রেকর্ড আছে শুনে নিতে পারবেন। লুকমান হাকিম, অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে ক্লাসে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। সেরিনা পারভিন, মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমরা এগুলোর রেকর্ড দিলে কোথায় পাবো? জি সরি, বুঝতে পারি নাই। রেকর্ড যদি আমরা পরে শুনতে চাই সেটা কিভাবে সংগ্রহ করতে পারি? এটা ডক্টরস পয়েন্টে যে আমাদের আব্দুল মামুন স্যার আছেন, ওনার সাথে কথা বলে নেবেন। ওনাদের একটা সম্ভবত লিংক আছে, ওটা দিলে আপনারা রেকর্ড শুনতে পারবেন। মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে ডক্টরস পয়েন্টের। আরো কারো কোনো কোশ্চেন আছে? জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম, আমার একটা প্রশ্ন জানার ছিল যে লিউকোরিয়াটা ভাইরাস না ব্যাকটেরিয়া?
যে কোন জীবাণু দ্বারা আক্রমণের কারণে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত আর কি। কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত সেটা আপনি জানতে পারেন কি? এটা তো আমি তো প্রথম যখন আমি লেকচার দিলাম সেখানে তো আমি ব্যাকটেরিয়ার নাম অলরেডি পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আর পরেও যে প্রবলেম ছিল আমার সরি বুঝতে পারিনি না, আমার নেটের প্রবলেম ছিল ম্যাম, আমি বুঝতে পারি না, স্লাইডও দেখতে পাইনি, শুধু আপনাকে দেখেছি। আচ্ছা আচ্ছা, স্লাইডে দেখতে পারেন না, শুধুমাত্র আমাকে দেখছেন? কোনো স্লাইড দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি দেখতে পারেন নাই তাহলে আপনার জন্য আমি আবার একটু বলতেছি। এটা হচ্ছে মনিনিয়াল ভেজাইটিস বা ট্রাইকোমোনাল ভেজাইটিস ব্যাকটেরিয়া। হ্যাঁ, এটা ইস্ট ইনফেকশন, এইটার কারণে সাধারণত এই ইয়াটা হয়, লিকুরিয়াটা হয়। ঠিক আছে, এটা মনিনিয়াল ভেজাইটিস, এটা সাধারণত এক ধরনের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটার নাম। আরো কেউ কিছু বলবেন? ওই রেকর্ডের জন্য প্রোটোজোয়া হতে পারে, প্রোটোজোয়া ম্যাডাম। জি, এটা ওই ব্যাকটেরিয়ার সাথে সম্ভবত একটা প্রোটোজোয়া হতে পারে, প্রোটোজোয়া। হ্যাঁ হতে পারে। প্রোটোজোয়া ব্যাকটেরিয়া তো সাধারণত এটা সাদা স্রাব এর জন্য, বা এটা আমি কি বলি ভেজাইটিস ব্যাকটেরিয়া তাই। হ্যাঁ, ওইটা একটু যেটা বলছেন ওটাও একটা প্রোটোজোয়া আছে। হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তো আছে তাই না, এর মধ্যে আমার এটা মনে হয়েছে তাই এটা বলছি। প্রোটোজোয়া আছে, রাইট, আপনি ঠিক বলছেন, প্রোটোজোয়া ব্যাকটেরিয়াটাও আছে। জি, ধন্যবাদ। ফাঙ্গাল ইনফেকশনও তো হতে পারে নাকি ম্যাডাম? ফাঙ্গাল ইনফেকশনটা তো, এটা তো ইনফেকশন যেটা আমরা ওই যে সেক্সুয়াল ট্রান্সমিট যেটা বলি, সেই ক্ষেত্রে এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। হতে পারে, আসলে আমার হয়তো জানা নেই, কারণ জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। কিন্তু এটা সাধারণত যে আমরা যে ব্যাকটেরিয়া যেটা বললাম অনেমিয়া এবং যে প্রোটোজোয়া যেটা বলি, এটার কারণে বেশিরভাগ সময় হয়ে থাকে। আসলে এখনকার বেশিরভাগ সময়ই যে ব্যাকটেরিয়া গুলি হয়, এটা প্রপারলিটি হাইজিনিক মেনটেন না করার কারণে সাদা স্রাবটা হয়। ঠিক আছে, কারণ অনেকে দেখা যায় যে সে কিন্তু হাইজিন মেনটেন করছে না, অনেক মহিলারাই তাদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক অসচেতন থাকে। এটাই একটা প্রধান কারণ, ব্যাকটেরিয়ার থেকেও এটা সবথেকে প্রধান কারণ আমি মনে করি আর কি। মাসুদ মাইন, জি জি বলেন। ইউরিন ইনফেকশন কি লিকুরিয়ার জন্য হতে পারে? জি, বুঝতে পারলাম না। ইউরিন ইনফেকশন লিকুরিয়ার জন্য, ইউরিন ইনফেকশন লিকুরিয়ার জন্য হতে পারে। তারপরে যাদের অনেক অতিরিক্ত মাত্রায় মানে পিরিয়ড হয়, পিরিয়ড হওয়ার সময় দেখা যাচ্ছে যে ওখানেও হাইজিন মেনটেন করছে না, এটার জন্য তার মানে পিআইডিটা মানে কি পেলভিক ইনফ্লামেশন ডিজিজ, এখানে একটা লিকুরিয়াও থাকতে পারে, লিকুরিয়ার কারণেও তার ইউরিন ইনফেকশন হতে পারে। আবার দেখা যায় যে তার যে সেক্সুয়াল ট্রান্সমিটের কারণে ওইটা হতে পারে, এটাও একটা লিকুরিয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে আমাদের ইউরিনের যে দেখি পাকসেল যায়, পাকসেলটা আসে কোথা থেকে? ইউরিনে পাকসেল হয় না, এটা তো নর্মাল 0 থেকে 1, কিন্তু এখন দেখা যায় যে অনেক পাচ্ছিল আমরা ইউরিনে পাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে যাদের লিকুরিয়া, যাদের গনোরিয়া, তাদের কারণে। গনোরিয়াটা লিকুরিয়ারই একটা অংশ। লিকুরিয়া যখন ঘন হবে বা দুর্গন্ধযুক্ত হবে বা এটা একটু বলতে খারাপ হবে, তখন কিন্তু আমরা ধরে নিই যে সে গনোরিয়া সাপ্রেসড। এবং তাকে যদি আমরা একটা সিবিসি টেস্ট করাই, হ্যাঁ, বা ইউরিন টেস্ট করাই, তখন দেখা যাবে যে তার ইউরিনে তার পার্সেন্টটা বেশি। তাহলে সেখান থেকে এখানে সে আক্রান্ত। ওই ঘুরে ফিরে কিন্তু এক কথাই বলবো আর কি। এই যে ভালভা ইনফেকশন, এটা কতদূর পর্যন্ত বলা হয় ম্যাডাম? সরি, বুঝি নাই কথাটা। এই যে ভালভা ইনফেকশন যেটা হয়, ভালভা মানে ভালভা বলতে কোন এরিয়া পর্যন্ত বলা হয়? এটা মূলত সার্ভিস সসটাকে বোঝানো হয়। মহিলাদের যে ওই যে সার্ভিস সস আছে না, যেখান থেকে হয়তো আমরা ইউটেরাস মানে কি বলবো, জরায়ের মুখ যে পর্যন্ত, এটাকে এই পুরোটুকুকে সার্ভিস সস বলে, ভালভাটাকে পুরোটুকু। ওইটুকু ইনফেকশনটাকে সাধারণত বলা হয় আর কি।
জি মাসুদ মাসুদ মাইন মনে হয় কিছু বলবেন, আপনি হ্যান্ড রাইজ করেছেন। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? তাহলে লিভ নিব আমি। একটা পেশেন্ট আছে তো এখনো অনলাইনে, আমি ফোন দিচ্ছিল। ম্যাম ক্লাস তাহলে কি আমরা এখানে শেষ করে দেবো? হ্যাঁ ক্লাস শেষ করে, কারো কি জানার তো মনে হয় নাই, আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। আপনি আলমগীর, আপনাকেও ধন্যবাদ। শেষ করে দেন, আর তো মনে হয় কোনো কোশ্চেন নাই। ঠিক আছে ম্যাম, আপনাকে অসংখ্য অসাধারণ আলোচনা, আপনাকেও ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক সুন্দর কমেন্ট করেছেন, উৎসাহ করেছেন, উৎসাহ দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। মামুন ভাই, অনেকে জানতে চাচ্ছে যে রেকর্ডটা কি করা হয়েছে কিনা, এরা কোথায় পাবে? দেখুন আলমিন মির্জা স্যার যদি রেকর্ডিং করে থাকেন তাহলে রেকর্ডটা হয়েছে। স্যার তো লাইনে আছেন, স্যার করেছেন কিনা একটু কাইন্ডলি এই প্রশ্নের জবাব একটু দেন। আমাকে জিজ্ঞাসা করেছে তো আমি দিতে পারিনি, আপনার কথা বলেছি। বিষয় হচ্ছে আমাদের মানে এখানে ওই রেকর্ডিং এ যারা থাকেন এটাতে একটু একটু কঠিন কাজ আর কি, অনেকেই পারে না। তো আমাদের সম্মানিত যেটা আলমিন মির্জা স্যার যদি থাকেন, উনি রেকর্ডিং করেন, তো ওনাকে আমি লাইনে দেখতে সম্ভবত ক্লাসে রেকর্ড হয়েছে। তো রেকর্ড হলে আমরা এটার লিঙ্ক গ্রুপে ইনশাআল্লাহ দিয়ে দেবো। ঠিক আছে, দাদা সবাই জানলেন রেকর্ডটা কোথায় পাবেন। এমনি মাসুদ খান, সরি মাসুদ মিয়া বা মিয়ান, যে কিছু একটা বলতে চান আপনার, যদি বলবেন দ্রুত বলেন, ম্যামের সময় কম। আপনি কি ইচ্ছা করে হাত তুলেছেন নাকি? হ্যাঁ আমিও জিজ্ঞেস করেছিলাম, দুইবার সম্ভবত উনিও হ্যান্ড রাইজ করেছেন, হয়তো বা সে বুঝতেও পারেন না। আমি প্রিয়বার ওনাকে নোটিশ করেছিলাম, উনি কিছু বলেন। ঠিক আছে ম্যাম, তাহলে পেশেন্ট আছে আজকে এখানেই আমরা সবাইকে ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে আমার কাজটি শোনার জন্য সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি লিভ দিচ্ছি, আমাদের পেশেন্ট আছে তো একজন, ফোন দিচ্ছিল বারবার। জি আসসালামু আলাইকুম। নাসির স্যার যদি আমার কথা শুনতে পান তাহলে মিটিং এন্ড করে দেন প্লিজ স্যার। শ্রদ্ধেয় নাসির স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমরা নিজেরা লিড নেই, সমস্যা নেই। সবাইকে শুভরাত্রি, শুভকামনা, সবার।